হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। বোনের প্রতিশোধের জন্য তোমার সাথে প্রেমের অভিযান করছি মানে? আমার তো কোনো বোন নেই। তখনই এতিহা মুচকি হেসে বলে, তোমার বোন নেই আল, আমাকে তুমি হাসালে। তোমার পরিবারের সবাইকে খুব ভালো করেই আমি চিনি। এতিহার কথা শুনে আল অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এতিহা, আল তুমি ভুল জায়গা ট্রাই করেছ। আমি জানি তোমাকে আমার নাম্বার আর নাম এমনকি আমাকে দেখিয়ে দিয়েছে তোমার আম্মু। আল, এতিহা তুমি জানলে কি করে? এতিহা, আমি জানবো না তোকে জানবে? আল, যা হবার হয়ে গেছে, আমি চাই না অতীত আবার সামনে আসুক। এমনিতেই আমাদের পরিবার অনেক সমস্যা হয়েছে তোমার পরিবারের জন্য। আল, এতিহা তোমার কোথাও ভুল হচ্ছে। সত্যই আমার কোনো বোন নেই। এতিহা, তোমার বোন আছে, তুমি ঠিক করে জেনে নিও। আর হ্যাঁ, তোমার বড় ভাইয়ার নাম আসাদ। তোমার বড় ভাই বিয়ে করেছে নিচে। তোমার বাবার ব্যবসা আছে। তোমার নানি তোমাদের সাথে থাকে। আর কিছু জানতে চাও? আল, এতিহা, আমি তোমাকে ভালোবাসি। আমি কথা দিতেছি শত বাধার মাঝেও তোমাকে ছেড়ে যাব না। আমি জানি না তুমি কে আর তোমার সাথে আমার মায়ের চেনা জানা কি করে, তবে আমি তোমাকে সত্যই খুব ভালোবেসে ফেলেছি। এতিহা, আফচুস আল, তোমার মা তোমার অভিনয়টা দেখতে পেল নে। তবে সত্যিই তোমার মা তোমাকে খুব ভালো করে অভিনয় করতে বলে দিচ্ছে। সত্যিই তোমার অভিনয় অনেক সুন্দর। যদি তোমার মা অভিনয়গুলি দেখত তাহলে অনেক খুশি হতেন। আজকের পর যদি আর কোনো সময় আমার সাথে যোগাযোগ করেছ তাহলে তোমার বোনের মতো তোমার পরিস্থিতি হবে। আল, বারবার বলছি আমার বোন নেই, তাও কেন একই কথা বলছো? এতিহা, তোমার বোন আছে কি নেই সেটা তোমার মায়ের কাছ থেকে জেনে নিও। আল এতিহার দিকে তাকিয়ে আছে। এতিহা রিকশায় উঠে চলে গেছে। আল এতিহার চলে যাওয়ার দৃশ্য দেখছে। আল ভেঙে পড়ছে, কি হচ্ছে ওর সাথে? আলের বোন আছে সেটা আল জানে না। আলের মনে হাজারো প্রশ্ন নিয়ে বাড়িতে এসেছে। আলকে দেখে আলের নানি বলে, নানি, আল কি হয়েছে তো? তোকে এমন দেখাচ্ছে কেন? আল, নানি, আম্মা কোথায়? নানি, তোর মা তো স্কুলে গেছে, এখনো আসেনি। তবে সময় হয়েছে আসার, মনে হয় এখনই চলে আসবে। আল, নানি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, তার সঠিক উত্তরটা তুমি দিবে। নানি, কি কথা? আল, আমার কোনো বোন আছে আর কোনো সময় ছিল? নানি বসা থেকে দাঁড়িয়ে গেছে। যখনই নানি কিছু বলতে যাবে তখনই আম্মা এসেছে। নানি তখনই চুপ করে গেছে। আম্মা, আরে আল, আজকে তুই এত তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছিস? আজকে না তোর এতিহার সাথে ফাইনাল কথা বলার ছিল? তা এতিহা তোর সাথে প্রেম করতে রাজি হয়ে গেছে? আল, আম্মা, আমার বোন লিলি সে কোথায়? তখন আম্মা হাতের ব্যাগটা রাখছে আর হাসি দিচ্ছে। আম্মার হাসির পেছনে লুকিয়ে আছে হাজারো রহস্যময় ঘটনা। কিন্তু তখনই মুবকি হেসে বলে, আম্মা, আল, তোদের বোন কোথা থেকে আসবে? তোদের তো কোনো বোন নেই। আর লিলি মিলি নামের কোনো মেয়ে তো আমি জীবনেও দেখিনি। আল, মিথ্যাকথা কেন বলছো? তখনই আম্মা আমার দিকে তাকিয়ে আছে। কি হলো বলো, লিলি নামে আমার কোনো বোন আছে বা ছিল? তখনই আম্মা আমাকে ঠাস করে থাপ্পড় দিয়ে বলে, আম্মা, আমার কথায় তোর বিশ্বাস হচ্ছে না? আমার সাথে এমনভাবে কথা বলার সাহস কে দিচ্ছে তোকে? এতদিন ধরে তোকে ভালোবাসার প্রতিদান এমনভাবে দিলি? ভাবি, আল, কি হয়েছে? আম্মার সাথে এমন ব্যবহার করছো কেন? আল, বাহ, সবাই শুধু আমাকে দোষারোপ করছেন, অথচ আমি যা বলছি তার কোনো উত্তর দিচ্ছেন না। যদি আমার কোনো বোন নাই বা থাকতো তাহলে এতিহা কেন আমাকে বলবে আমার বোনের প্রতিশোধের জন্য এতিহার সাথে প্রেমের অভিনয় করে যাচ্ছি? আম্মা কিছু বলেনি, চুপচাপ চলে গেছে। এক এক করে সবাই চলে গেছে। নিজের প্রতি নিজের রাগ হচ্ছে। আম্মাকে কষ্ট দিয়ে কথা বলাটা ঠিক হয়নি। আমি রুমে এসে ফ্রেশ হয়ে এতিহাকে ফোন করছি। প্রায় 50টা কল করেছি কিন্তু রিসিভ হয়নি, বরং একটু পর দেখি আর ফোন ঢোকে না। মানে বলক করে দিচ্ছে। মাথায় কোনো কাজ করছে না, কি করব ভেবে পাচ্ছি না। দরজা বন্ধ করে শুয়ে রইলা, আর কখন যে চোখে ঘুম চলে আসছে বলতে পারবো না। ঘুম থেকে উঠেছি দরজায় শব্দ শুনে। চোখ ডলতে ডলতে গিয়ে দরজা খুলেছি, চেয়ে দেখি আম্মা দাঁড়িয়ে আছে। আম্মার চোখগুলি লাল হয়ে আছে, তার মানে আম্মা অনেক কান্না করছে। আম্মা, ভাত খাবি আয়?
আমি কিছু বলিনি, আম্মার সাথে গেলাম। বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে এসেছি। সবাই রাতের খাবার খেতে বসেছে। আমিও খাচ্ছি, তখনই আব্বা বলে, আব্বা, আজকে সবাইকে একটা সত্য কথা বলতে যাচ্ছি। যদিও দুইজন ছাড়া সবাই জানে সেই সত্যিটা কি। আল কিছু বলছে না, তবে দুই ভাবি আর আল এমনটাই ধারণা করছে আল আর হলো তাই। আম্মা, হ্যাঁ আল আর বৌমা, তোমরা শোনো কথাটা। আমি আর ভাবি দুজনে মায়ের দিকে তাকিয়ে আছি। আমার একটা মেয়ে ছিল না, লিলি। আশাদের চাইতে বড়, যে আমাকে প্রথম মা বলে ডাকছে। আল, তাহলে আপু কোথায়? আম্মা, আমাকে কথাটা শেষ করতে দে। আল চুপ করে গেছে। আমার মেয়ের নাম ছিল লিলি ইসলাম। দেখতে শোনোতে বেশ সুন্দর, কিন্তু এখন সে নেই। তোর যখন 3 বছর তখনই লিলি মারা গেছে। দয়া করে এই ব্যাপারে আমাকে আর কোনো কিছু জিজ্ঞাসা যেন না করা হয়। আর হ্যাঁ আল, তোকে বলি, তোর বোনটা মারা গেছে এতিহার পরিবারের জন্য। সুতরাং তার জন্য আমি চেয়েছিলাম এতিহার সাথেও এমনটা করে ওদের বুঝিয়ে দিব সবচেয়ে কাছের মানুষের ক্ষতি হলে কতটা কষ্ট লাগে। আমি তো আমার প্রথম সন্তানকে কখনো ভুলতে পারবো না, কিন্তু সবার সামনে ভুলে থাকার অভিনয় করি। আল, এতিহার পরিবারের জন্য আপু কেন মারা যাবে? তখনই ভাইয়া বসা থেকে উঠে গিয়ে বলে, ভাইয়া, তোর সব জানতে হবে তাই না? তাহলে শোন। এতিহার ভাইয়া রাজের সাথে লিলি আপুর সম্পর্ক ছিল, এবং সম্পর্ক এতটা গভীর ছিল যে একজন আরেকজনকে ছাড়া বাঁচে থাকটাই কষ্টকর। এদিকে বাবা আপুর বিয়ে ঠিক করে, আর আপুর 2-3টা বিয়ে নিজের ইচ্ছে ভেঙে দিত। কিন্তু একদিন আপুর বমি শুরু হতে থাকে। তারপর বাবা মা দুজনে আপুকে ডাক্তার দেখায়। তখন ডাক্তার বলে, ডাক্তার, মিষ্টি মুখ করান, আপনারা নানা নানি হতে যাচ্ছেন। এই কথা শোনার পর বাড়ির সবাই ভাগুরুদ্ধ হয়ে গেছে, কথা বলার ভাষা হারিয়ে ফেলে। তারপর আপুকে চাপ দেওয়ার ফলে জানতে পারে এতিহার ভাইয়ার সাথে ফিজিক্যাল রিলেশনের কারণে আপু গর্ভবতী হয়ে যায়। বাবা মা সবাই মিলে রাজের বাবা মায়ের কাছে আর রাজের কাছে যায়। তখন রাজ সবার সামনে অস্বীকার করে, আর আপুকে চিনে না বলে। তারপর অনেক মামলা করা হবে, এসব মিথ্যাকথা বলে আমাদের হুমকি দেয়। এভাবে কিছুদিন যাবার পর রাজ তার বাবা মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করে নেই। কিন্তু আমরা আমাদের বড় বোনটা হারিয়ে ফেলি, কারণ আমার বোনটা আত্মহত্যা করে ফেলে। আমরা সবাই প্ল্যান করেছি এতিহার সাথে তোর সম্পর্ক করাবো, আর যখন সম্পর্ক গভীর হবে তখন ঠিক আপুর মতোই করতাম এতিহার সাথে। আল, রাজের শাস্তি এতিহাকে কেন দিতে চাইছেন? বরং রাজকে তার প্রাপ্য শাস্তিটা দিলেই হয়। ভাইয়া, আল তুই কি বলছিস? আল, হ্যাঁ ঠিকই বলছি বলেই উঠে গেছে। কারো সাথে কেউ কোনো কথা বলেনি। আল রুমে এসে দরজা বন্ধ করে দিচ্ছে। আজকের দিনটা এভাবেই কেটে গেল। আল তার সিমটা বন্ধ করে তার মায়ের কাছে মোবাইলটা দিয়ে দেয়। দিন দিন আল খুব অসুস্থ হয়ে যাচ্ছে। সবার এখন একটা চিন্তা তৈরি হয়ে গেল। আল বাড়িতে বসে থাকে সারাদিন, কারো সাথে কোনো কথা বলে না। এভাবে 2 মাস কেটে গেছে। আম্মা, আল যা হবার হয়ে গেছে, এতে করে নিজের ক্ষতি করে কি হবে বল? সবকিছু ভুলে আবার আগের মতো হাসি খুশি ভাবে থাক। আল, ঠিক আছে, তাই হবে। আল তার মায়ের দিকে তাকিয়ে সবকিছু ভুলে গেছে। এতিহার কথা এখন মনে পড়ে না বললেই চলে। আল দিন দিন আগের মতো স্বাভাবিক হতে আরম্ভ করছে। এখন একদম ঠিকঠাক হয়ে গেছে। আল আজ অনেক দিন পরে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। জুয়েল, দোস্ত, বিয়ে করে নিব ভাবছি, এভাবে আর মেয়েদের পেছনে ঘুরে কি হবে? আল, মানে এত তাড়াতাড়ি বিয়ে? আগে তো চাকরি টাকরি কিছু একটা কর। রাফি, আরে বোকা, ওর বিয়ে আগামী সপ্তাহ ওর বাবার বন্ধুর মেয়ের সাথে। আর মেয়ের বাবার অনেক টাকা, সেই লোভে বলছে বিয়ে করবে। জুয়েল, আরে দূর বোকা, আমি কি সম্পত্তির জন্য বিয়ে করব নাকি? আমি তো সাথীকে অনেক পছন্দ করি, তাই রাজি হয়ে গেলাম। আল, তাহলে ঠিক আছে, শাদি মুবারক বলেই সবাই মিলে হাসাহাসি যার যার বাড়িতে চলে এসেছি। দেখতে দেখতে জুয়েলের বিয়ের দিন চলে এসেছে। আজ গায়ের হলুদ। আল অনেক দেরি করে গেছে জুয়েলের বাড়িতে। রাফি, আল এত দেরি করে এসেছিস? কত সুন্দর সুন্দর পরী এসেছে। আল, তোরা আর ঠিক হলি না? চল জুয়েলের সাথে দেখা করে আসি। রাফি, তুই যা, আমি পরীদের মন ভরে দেখে নেই। আল, ঠিক আছে, দেখ। আল সিঁড়ি দিয়ে উপরে উঠছে, তখনই একটা মেয়ে নিচে নামছে, আর আলের সাথে ধাক্কা লেগে হাতের থালা পড়ে গেছে। আল চেয়ে দেখে, আরে এটা তো এতিহা। তখনই এতিহা তাকিয়ে দেখে আল। আল সরি বলতে যাবে, এমনি এতিহা আলকে থাপ্পড় দিতে চাইছে, আর আল হাত ধরে নিচ্ছে। আল হাতটা ছেড়েই ঠাস করে এতিহার গালে থাপ্পড় বসিয়ে দেয়।
এতিহা গালে হাত দিয়ে অবাক চোখে তাকিয়ে আছে। এতিহা, আমাকে থাপ্পড় দিয়েছিস তবেরে বলেই গলা টিপে ধরতে গেছে আর আল সরে গেছে। বাজ সিঁড়ি গ্রিলের সাথে ধাক্কা লেগে পড়ে যাচ্ছে, তখনই আল হাত বাড়িয়ে ধরে নিচ্ছে। আল, এখন কি করবে? যদি ছেড়ে দেয় তাহলে সব অহংকার তো শেষ। চেহারা কোমর সব একসাথে পিচিং হয়ে যাবে। এতিহা, প্লিজ আমার হাতটা ছাড়বে না। আল, আমি তো আগেই বলেছি হাত ছাড়বো না, কিন্তু তুমি তো বিশ্বাস করোনি। ঠিক আছে, হাত ছাড়বো না বলেই টান মেরে এতিহাকে বুকের মাঝে নিয়ে গেছে। এতিহা, কি করছো? আমি চেঁচাবো। ছাড়ো আমাকে। এতিহা নিজেকে ছাড়াতে চাচ্ছে, কিন্তু আল আরও কাছে টেনে নিচ্ছে। আল, এতিহা তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমার কাছ থেকে কি সুন্দর গন্ধ আসছে। কি পারফিউম ব্যবহার করো? তখনই এতিহা কুনি দিয়ে ধাক্কা মেরে নিজেকে ছাড়িয়ে নিচ্ছে। এতিহা, আবার নতুন কোনো ধান্ধা নিয়ে এসেছ? আমি জানি এখন তুমি সব জেনে গেছো আর এখন আমাকে নিজের ফাঁদে আটকাতে চাচ্ছ। আল, তোমার মতো মেয়ের সাথে প্রেম করব আমি? আরে দূর, তোমার থেকে সুন্দর আর ভালো মেয়ে যদি বিয়ে না করি তাহলে আমার নাম আল নয়। এতিহা, আর তোমার থেকে ভালো ছেলেকে বিয়ে না করি তাহলে আমার নাম এতিহা নয়। দুজনে দুই দিকে চলে গেছে। উপর যাচ্ছে এমনি জুয়েলের সাথে দেখা হয়েছে, যার কারণে আল নিচে চলে আসছে। এতিহা সবার সাথে বসে গল্প করছে, তখনই আল জুয়েলকে বলে, আল, জুয়েল, ওই মেয়েটাকে তোদের বাড়িতে আগে দেখিনি তো? জুয়েল, আরে ও হচ্ছে আমাদের খালাম্মার শ্বশুর বাড়ির আত্মীয় লাগে। খালাম্মার সাথে এসেছে। কেন, তোর পছন্দ হয়েছে? আল, আরে না, জুয়েলকে নিয়ে আমরা বসে গল্প করছি। সবাই গান বাজনা দিয়ে নিজেদের মতো করে নাচতেছে। রাফি গিয়ে মেয়েদের সাথে আড্ডায় মেতে গেছে। সবাই ড্রিঙ্কস করছে যার যার মতো, কিন্তু আল কিছু খাচ্ছে না। দেখতে দেখতে রাত 3টা বেজে গেছে। সবাই সবার মতো করে চলে গেছে। আল আজকে জুয়েলের সাথে ওর রুমে থাকবে। রুমে ঢোকে দরজা বন্ধ করবে এমন সময় খেয়াল করে দেখে এতিহাকে দুইটা ছেলে ধরাধরি করে একটা রুমে নিয়ে যাচ্ছে আর মোবাইলে বলছে, দোস্ত ট্যাবলেট কাজ হয়েছে, ক্যামেরা নিয়ে আয়, ভিডিও করে রাখবো। হেব্বি একটা চিজ। ওদের কথা শুনে আল আর দরজা বন্ধ করেনি। আল তাড়াহুড়া করে ওদের পিছু পিছু যেতে আরম্ভ করছে। যেই ওরা রুমে ঢোকে দরজা বন্ধ করবে তখনই আল গিয়ে সামনে হাজির। আলকে দেখে ছেলে দুইটা যার যার মতো করে বেরিয়ে গেছে। আল গিয়ে দেখে এতিহা শুয়ে আছে। যেই আল এতিহার পাশে বসেছে তখনই এতিহা চোখ মেলে আলকে দেখেই জড়িয়ে ধরে জুড়ে চিৎকার দিয়ে বলে, তোমরা কেউ কি আছো? আমাকে বাঁচাও। এতিহার চিৎকার শুনে সবাই দৌড়াদৌড়ি করে রুমের ভিতরে এসে হাজির। যেই লাইট অন করছে তখনই দেখে এতিহার জামাটার অনেক দিকে ছিঁড়া ফাটা।